তারানাথের ঠাকুরদার কেন মনে হয় যে নির্মল বাবুর বাড়িতে অমঙ্গলের ছায়া পড়েছে? তার দেওয়া পরামর্শে কি আদেও নির্মল বাবুর সমস্যার সমাধান ঘটে? কি বা ঘটেছিল তারপর? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। ছোটবেলার কথা মনে পড়লে আজও মনের ভিতরটা কেমন অস্থির হয়ে ওঠে। সে ছিল শ্যাম ছায়াচ্ছন্ন শীতল রামজয়পুর গ্রাম। বাল্যের সেই আনন্দ আর কই। শেষের কথাটির হতাশা তার দীর্ঘ নিঃশ্বাসের সাথে মিশে গেল বৈঠক ঘরের দেওয়ালে দেওয়ালে। কিশোরী বলল, ঠাকুরমশাই, ছেলেবেলা নিয়ে আমাদের সবারই একটা মায়া জড়িয়ে থাকে, তবে আপনার মুখে বাল্যবেলার কথা শুনলে সেটিকে সম্পূর্ণ এক পৃথক জগৎ বলে মনে হয় কেন? তারানাথ ঈষৎ হেসে জবাব দিল, পৃথক মনে হওয়ার কারণ একটাই কিশোরী, সেসব দিনের পরিবেশ থেকে শুরু করে তখনকার পশু পাখি, মানুষজন, গাছপালা, পুকুর, মেঠো, সুরকি সবই যেন কোনো ঐশ্বরিক মন্ত্র বলে একই সুতোয় বাঁধা হয়েছিল। একের মদতে আরেকজন নিঃস্বার্থে ছুটে যেত। দুপুরের অঙ্গার সমরৌদ্রের প্রেক্ষাপটে নিপুণ হাতে ধান বোনার পর যখন বটের ছায়ায় এসে বসত, তখন সেই বৃক্ষই বায়ুদেবের মতো প্রকট হয়ে মানুষগুলোর শরীরকে ঠান্ডা করত। মানুষের ঈশ্বরে বিশ্বাস ছিল অগাধ, কিন্তু এখন ফলাফল না পেলে মানুষ প্রসাদ চড়ানোই বন্ধ করে দেয়। তোমাদের অনেক স্নেহ করি বলে বলছি, ওনার উপর বিশ্বাস স্থির রাখো, প্রতিফল হাতে হাতে পাবে। তারানাথের কথা শেষ না হতেই কিশোরী একটা বেফাঁস কথা বলে বসল। আধুনিক বিজ্ঞানের যুগে প্রমাণ ছাড়া কোনো কিছুই মেনে নেওয়া সম্ভব হয় না। খালি চোখে যা দেখা যায় না, পঞ্চ ইন্দ্রিয়তে যা অনুভব করা যায় না, এমনকি টেলিস্কোপ, ট্রেনস্কোপের নিচে যার অস্তিত্ব নেই, তা নিয়ে কেবল উচ্চমার্গে সাহিত্য চর্চাই চলে। ব্রহ্মতেজ কি বস্তু তা আমার জানা নেই, তবে তা যদি ক্রোধের বহিঃপ্রকাশ হতো তবে আমরা বোধহয় তারানাথের ক্রোধাগ্নিতে ভস্ম হয়ে যেতাম। বেশ খানিকক্ষণ চুপ করে বসে থাকার পর সে নরম গলায় চোখ বুজে বলল, অগমতন্ত্রের জ্ঞান না থাকলে অন্ধের হস্তি দর্শনের মতোই অবস্থা হয়। দোষ তোমাদের নয়। কথাটির মধ্যে যে একটা স্পষ্ট বিদ্রুপ ছিল তা বুঝে নিতে আমাদের অসুবিধা হলো না। আমি আর কিশোরীর দিকে তাকিয়ে কুঞ্চিত ভ্রুকুটি করে তাকে মুখ বন্ধ করার ইশারা করলাম। তারপর বললাম, ঠাকুরমশাই, কয়েকদিন ধরে পকেটের অবস্থা খুব টান টান যাচ্ছে, কোনো রকমই কোনো বাড়তি আয়ের সুযোগ পাচ্ছি না। আপনি এর একটা বিধান দিন দেখি। তারানাথ আমার দিকে শান্ত দৃষ্টিতে চেয়ে বলল, পুষধৃত্য সীতার্কস্য মূলং বামে তেরে ভুজে বদ্ধা সৌভাগ্য মাপনতি দুর্বাঘাপি ন সংশয়। সে তো আগন্দের মূল পুষ্যা নক্ষত্রে তুলে ডান হাতে বাঁধলে দুর্ভাগ্য দূর হয়ে সৌভাগ্য ফিরে আসে। কাল একটা ভালো তিথি আছে, সকালের দিকে একবার এসো, তোমার জন্য একখানা কবচ বানিয়ে রেখে দেব। ধারণের এক পক্ষকালের মধ্যেই ফলাফল দেখতে পাবে। কিশোরী ও আমি চোখ চাওয়াচাবি করলাম। তারানাথ আবার চোখ বুঝলেন, তারপর বললেন, তোমাদের কাছে এসব বলতে ইচ্ছে করে না, কারণ তোমরা তো বিশ্বাসই করো না। এই সৌভাগ্য ফেরানোর মন্ত্রটি প্রথম শুনেছিলাম আমার ঠাকুরদার মুখে। উফ, সেও এক বলার মতন ঘটনা। তারানাথ নিজেই আমাদের মনের দুর্বার ইচ্ছের সম্পর্কে জানতে পেরেছেন। এই ব্যাপারে আমরা তখন নিশ্চিত। আমি পকেট থেকে তার প্রিয় পাসিং শো সিগারেটের প্যাকেটটি এগিয়ে দিতেই তার মুখের উজ্জ্বলতা ফিরে এলো। তারপর একটা সিগারেট ধরিয়ে বললেন, আমার বাল্য বয়সে জরাসুরের পুজো দিতে হয়েছিল বাড়িতে। সেই ঘটনা এর আগেও তোমাদের বলেছি। ঠাকুরদা আমার প্রাণ বাঁচানোর জন্য নিজের জীবন বলিদান দিলেন, সেটাও তোমরা জানো। তবে এই ঘটনা আমি জ্বরে পড়ার কয়েক মাস আগের। এটুকু বলে ছাই জমে আসা সিগারেটে আরো দুটো টান দিলেন তারানাথ।
আমিও কিশোরী উৎসুক দৃষ্টিতে তার দিকে চেয়ে রইলাম। গ্রামের শিবরাম ভারজ্যের বাড়ি বাসন্তী পুজো চলছিল, আর সেদিন চলছিল বিসর্জনের মহড়া। দলে দলে ঢাকিরা সমতালে ছন্দ বাঁধতে বাঁধতে পুকুর পাড়ে জড়ো হচ্ছে। গাঁয়ের মেয়ে বউরা মায়ের কপালে ছোঁয়ানো সিঁদুর মাখার জন্য একত্রিত হয়ে ভিড় করছে চৌধুরীদের পুকুর পাড়ে। স্বভাবতই আমার চোখ এত ভিড়ের মধ্যেও আমার মাকে আবিষ্কার করে ফেলল। অবশ্যই সেটাও হলো মায়ের অনুসন্ধিত চোখ দেখে। আমি একটু এগিয়ে যেতেই মা বলল, একটু দেখ তো বাবা, তো ঠাকুরদা কোথায় গেলেন? একজন ভদ্রলোক ওনাকে খুঁজছে। হ্যাঁ, আমি দেখছি খুঁজে। এই বলে আমি ঠাকুরদাকে খুঁজতে বেরিয়ে পড়লাম। তাকে পাওয়া গেল বাঁড়ুজ্যে মশাইয়ের বৈঠক ঘরে। তোমাদের আগেই তো বলেছি আমার ঠাকুরদা বেজায় রাশভারী লোক ছিলেন। গ্রামের উচ্চবিত্ত পরিবারের কর্তারাও কোনো সাংগঠনিকমূলক সিদ্ধান্ত নেওয়ার আগে ঠাকুরদার সাথে পরামর্শ করতেন। আমায় দেখে ঠাকুরদা বললেন, দাদু, তুই বিসর্জন ছেড়ে এখানে এলি যে? আমি বললাম, তোমার ওখানে কেউ খোঁজ করছে, তুমি একবার চলো। ও আচ্ছা আচ্ছা, তাই বাড়ুজ্জে, তাহলে ওই কথাই রইল। চলো দাদু, তবে ঘাটের দিকেই যাই। ওই বাড়ুজ্জে, তুমিও এসো। এই বলে তিনি উঠে দাঁড়ালেন। আমরা তিনজন আবার ফিরে এলাম বিসর্জন ঘাটে। পাড়ার উদ্যোগী ছেলের দল কাঠামো তুলে নিয়ে বিদায় সম্ভাষণ জানাতে জানাতে জলে নামছে। ভিড়ের মধ্যে থেকে একজন মধ্যবয়স্ক লোক গলা চড়িয়ে বললেন, আরে চক্রবর্তী মশাই, আরে আপনাকেই তো খুঁজছিলাম। বলে তিনি এগিয়ে এলেন ঠাকুরদার দিকে। ঠাকুরদা ভ্রুকুটি করে বললেন, কি ব্যাপার বলুন তো? হঠাৎ আমার খোঁজ, আর আপনাকে তো ঠিক। আমার নাম নির্মল কুণ্ডু, ওই পাশের ময়নাগাছি গ্রামে আমার বাড়ি। আপনার ব্যাপারে কিছু কথা জানতে পেরেই আপনার খোঁজে এলাম। আমার ব্যাপারে কি জানতে পেরেছেন আমি জানতে পারি? ভদ্রলোক একটু ইতস্তত করে বললেন, চক্রবর্তী মশাই, যদি একটু অন্য জায়গায় গিয়ে কথা বলা যেত খুব ভালো হতো। এখানে এত শব্দে। ঠিক আছে, চলুন আমার বাড়িতে চলুন। ধন্যবাদ ধন্যবাদ। ততক্ষণে মায়ের চিন্ময়ী মূর্তি জলমগ্ন করা হয়েছে। এখানে বলে রাখি, পাড়া গায়ের ছেলেরা বিসর্জনের পর ডাঙায় দাঁড়িয়ে থাকা লোকেদের গায়ে জল কাদা ছুঁড়ে মারত, তাদেরকেও পুকুরে নামানোর অছিলায়। সে এক বিরাট হুলুস্থুলু বেঁধে যেত সেই মুহূর্তে। এসব নিয়ম কিন্তু বিধিবদ্ধ নয়, তবুও তখনকার মানুষ আনন্দপ্রিয় হওয়ায় আনন্দের সুযোগ নিতে কখনো ভুল করত না। এমনিও ভেবে রেখেছিলাম এই সময় পরিমরি করে বাড়িতে পালাবো, তাই ঠাকুরদা ও নির্মল কুণ্ডুর সাথেই বাড়িতে ফিরে এলাম। দাওয়ায় বসে একটা তাল পাতার পাখা কুণ্ডু মশাইয়ের দিকে এগিয়ে দিয়ে ঠাকুরদা বললেন, এবার বলুন দেখি ব্যাপারটা কি? কুণ্ডু মশাই পাখার ডামাট দিয়ে মেঝের উপর আনমনে কিছু আঁকিবুকি করলেন, তারপর বললেন, চক্রবর্তী মশাই, আপনাকে তো আগেই বললাম যে আমার বাড়ি ওই ময়নাগাছি গ্রামে। মাস দুয়েক হলো নতুন বাড়ি করে ছোট ভাইয়ের বিয়ে দিয়েছি, কিন্তু এ বাড়িতে আসার পর থেকেই কেমন যেন সব বদলে গেল। বাড়ির লোকেদের অসুখ বিসুখ কোনো মতে সারতে চায় না, ব্যবসায়ও ক্রমাগত মন্দা, ভাইয়ের সংসারে দাম্পত্য কলহ একেবারে সেই আত্মহত্যার হুমকি পর্যন্ত পৌঁছে যাচ্ছে, বুঝলেন। কি করে যে কি করব বোঝার উপায় পাচ্ছি না। কোনো রকম দিক দিশেহারাহীন হয়েই ডাক্তার বৈদ্য করে চলেছি, কিন্তু কোনো উপকার হচ্ছে না। এইটুকু বলে কুণ্ডু মশাই থামলেন। ঠাকুরদা সব শুনে বলল,
বুঝলাম নির্মল বাবু, কিন্তু আমি এই বিষয়ে কি সাহায্য করতে পারি? আপনি গুণী ব্রাহ্মণ, অন্তত এই অঞ্চলে আপনার তেমনই সুনাম আছে, আমি ঢের শুনেছি। একবার আমায় কোনো একটা পথ দেখিয়ে দিন। সবই তো করলাম চক্রবর্তী মশাই, দয়া করে একটু বিবেচনা করে দেখুন, পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে। ঠাকুরদা চুপ করে রইল। এই ফাঁকে রাস্তায় চোখ পড়তে দেখলাম আমার বন্ধু হরেন, বিশু এরা সব কাদা মেখে ভূত সেজে বাড়ির সামনে দিয়ে হেঁটে গেল। ঠাকুরদা মিনিট দুয়েক পরে কথা বলল। দেখুন নির্মল বাবু, আপনার বলা উপসর্গগুলো আমায় একদিকেই বারবার নিয়ে যাচ্ছে। সেটা হলো বাড়িতে অমঙ্গলের ছায়া পড়েছে। আমার মনে হয় একটা ভালো পুরোহিত ডাকিয়ে সস্তায়ন পুজো করে দেখতে পারেন। আমি বামুন দেখে দিতে পারি। কুণ্ডু মশাই দুহাত জোর করে বুকের সামনে নিয়ে বললেন, অনেক ধন্যবাদ চক্রবর্তী মশাই, আপনার উপদেশ শিরোধার্য। আপনি বামুন দেখে দিন, আমি আমি আর দেরি করতে চাই না। ঠাকুরদা আমাদের গাঁয়ের জগদীশ ঠাকুরের ঠিকানা দিয়ে দিল কুণ্ডু মশাইকে। উনি কৃতজ্ঞ চিত্তে বিদায় নিলেন। এরপর টানা দুদিন কাটল। ওই সময় থেকেই আমার মন কেমন যেন উঠে যেতে শুরু করেছিল গৃহী জীবন থেকে। কেমন জানি সব সময় মনে হতো যে কোনো এক স্থানে, কোনো এক গহীন পাণ্ডব বর্জিত দেশে আমার জন্য কেউ অপেক্ষা করে আছে। আমার তার কাছে আজ নয় কাল যেতেই হবে। যাক, সেসব কথা এ কেবল মনের খেয়াল ভেবে উড়িয়ে দিও না তোমরা। সেই অপেক্ষারত মানুষের ডাক আমি সজাগ অবস্থাতেও শুনেছি। তৃতীয় দিন সকালবেলা বাইরে পরিচিত গলার ডাক শুনে বিছানা ছাড়লাম। চক্রবর্তী কাকা আছো নাকি বাড়িতে? একটু বাইরে এসো দেখি, তোমার সাথে দরকার আছে। আমি বাইরে আসার সঙ্গে সঙ্গেই দেখলাম ঠাকুরদা ফুলের সাজি হাতে নিয়ে বাইরে এলো। কি হয়েছে রে জগদীশ? আর বলো কেন, তুমি আমায় ওই ময়নাগাছি নির্মল কুণ্ডুর নামে এক ভদ্রলোকের বাড়িতে পুজো করতে পাঠিয়েছিলে না? ঠাকুরদা সাজি নামিয়ে রেখে বলল, হ্যাঁ, পাঠিয়েছিলাম তো। ও বাড়িতে কিছু একটা চলছে চক্রবর্তী কাকা। বাড়ি ময় শেওলা পচা গন্ধ আর কেমন একটা অলুক্ষণে এলো পাথারি বাতাস। না চক্রবর্তী কাকা, কিছু একটা খারাপ নজর পড়েছে বাড়িটার উপর, বুঝলে? এ পূজা আচ্চার কাজ না। ঠাকুরদার কপালে বাঁচ পড়ল। উনি নিচু গলায় বললেন, তাহলে তো একবার যেতেই হয়। আচ্ছা জগদীশ, তুমি বাড়িতে যাও, আমি দেখছি একবার তবে। এই সুযোগ ছাড়ার ছেলে আমি নই। কোনো মতে ঠাকুরদাকে বুঝিয়ে সুঝিয়ে তার আঙুল ধরলাম। সকালের খাবার খেয়ে লক্ষণের গরুর গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম নির্মল কুণ্ডুর বাড়ির উদ্দেশ্যে। রামজয়পুর আমার কাছে স্বপ্নের মতো একটি গ্রাম হলেও ময়নাগাছি গ্রামের শোভা দেখে সে ধারণা নিমেষেই মিথ্যে প্রমাণিত হলো। সবুজের ছয়লাভ তো বটেই, মিঠো পথ যে এমন নিকোনো উঠোনের মতো মসৃণ হতে পারে, সেই অভিজ্ঞতা আমার এই গ্রামে এসেই প্রথম হলো। গ্রামের এক প্রান্তে অপেক্ষাকৃত জনহীন জঙ্গলাকীর্ণ জায়গায় কুণ্ডু মশায়ের বিরাট দোমহলা বাড়ি। লক্ষণ সরু রাস্তার মুখে গরুর গাড়ি রাখলে আমরা বাড়ির দিকে অগ্রসর হলাম। ঠাকুরদা বাড়ির চৌহদ্দিতে পা রাখার আগেই একটু দাঁড়িয়ে পড়লেন। চোখ বুঝে কিছু একটা বিড়বিড় করে বাড়ির মধ্যে পা রাখলেন। জগদীশ বামুনের কথা মিথ্যে নয়, এই বাড়ির উঠোনে পা রাখতেই একটা পেট মুচড়ে দেওয়ার মতো গন্ধ নাকে এসে আছড়ে পড়ল। ঠাকুরদার দিকে তাকিয়ে দেখলাম সেও নাক সিটকিয়েছে। বিরাট 10টা সিঁড়ি পেরিয়ে উপরে উঠলে মোটা মোটা থাম দেওয়া লম্বা বারান্দা। দূর থেকেই দেখেছিলাম
সেখানে একজন বৃদ্ধ জরাজীর্ণ লোক আরাম কেদারা সদৃশ চেয়ারে শুয়ে হুঁকো টানছেন। আমাদের দেখে অতি কষ্টে মাথা তুলে কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, আপনাদের তো চিনতে পারলাম না। আগে আমরা এসেছি রামজয়পুর গ্রাম থেকে। নির্মল কুণ্ডুর সঙ্গে একবার দেখা করা যায় কি? বৃদ্ধ হুঁকোয় আর একটা টান দিয়ে কাশতে শুরু করলেন, তারপর নিজেকে সামলে নিয়ে বললেন, নির্মল, নির্মল, একটু আয় দেখি। আর বলবেন না, আমরা সবাই এখন দিন গুনছি। বসুন না, বসুন না, বসুন। আমরা দুটি চেয়ার নিয়ে বসলাম। বৃদ্ধ আমার দিকে আড়ষ্ট দৃষ্টি ফেলে নাম শুনতে চাইলে আমি নাম বললাম। কুণ্ডু মশাই বাইরে এসে ঠাকুরদাকে একটা প্রণাম করে সামনের চেয়ারে বসলেন, তারপর বললেন, চক্রবর্তী মশাই, ইনি আমার বাবা। তবে সবই তো করলাম, কিছুই বাকি রাখলাম না। তবুও মানে আমার ছোট ভাইয়ের বউ খুব অসুস্থ, হাসপাতালে নিয়ে যাবার পর্যন্ত জো নেই। আমার দাদাকে চিঠি লিখেছি, সেও কোনো প্রতি উত্তর করেনি। কি যে করি বলুন। আপনার দাদা আছে? আগে হ্যাঁ, মৃণাল কুণ্ডু। তো সে তো তার পরিবার নিয়ে শহরে থাকে, এই গৃহপ্রবেশের অনুষ্ঠানে এসেছিল। আমার সব থেকে জঘন্যতম সন্তান এই মৃণাল। সেবার এসেও বাড়িতে অশান্তি বাঁধিয়ে গেছে। বাবুর গোসা হয়েছে বলেই হয়তো উত্তর দিচ্ছে না। আমরা বাঁচি বা মরি তাতে তার কিছুই যায় আসে না। ঠাকুরদা বুঝলো প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে। সে বলল, আচ্ছা, আপনার ছোট ভাইয়ের বউয়ের কি হয়েছে যে হাসপাতালে পর্যন্ত নিয়ে যেতে পারছেন না? ওর তো আচ্ছা, এক কাজ করুন না কেন, নিজের চোখেই দেখবেন, আসুন। আমরা তার পিছু নিলাম। সদর দরজা পেরিয়ে ডান দিকে ঘুরতেই একটা প্রকাণ্ড পাথর বসানো সিঁড়ি উঠে গেছে দোতলার দিকে। সেই সিঁড়ি ধরে উপরে ওঠার পর দক্ষিণের একটি খোলা দরজা লক্ষ্য করে কুণ্ডু মশাই এগিয়ে গেলেন। শুনতে পেলাম একজন নরম স্বরে বলছে, কি হলো পদ্ম, তুমি এরকম করছো কেন? আমি তো তোমার কোনো কিছুতে অভাব রাখিনি। আমাকে তো বলো কি হয়েছে তোমার। কুণ্ডু মশাই একটা কাশি দিয়ে বললেন, জিতেন, একটু দরকার আছে ভাই। কথা শুনে একজন বছর 30-এর যুবক ঘর থেকে বেরিয়ে এলো। তার চোখে মুখে হতাশা ও অসুস্থতার ছাপ। ধরা গলায় সে বলল, দাদা বলুন, এনারা? এই যে এনার কথাই তোকে বলছিলাম, রামজয়পুর থেকে এসেছেন। এই চক্রবর্তী মশাইয়ের কথাতেই তো পুজোর আয়োজন করা হলো। তা উনি একবার বৌমাকে দেখতে চাইছেন। জিতেনবাবু কিছু বলতে গিয়েও থেমে গেলেন। কেবল আঙুলের ইশারায় আমাদের একটু অপেক্ষা করতে বলে বোধহয় তার স্ত্রীর অবস্থানের ব্যাপারে নিশ্চিত হয়ে ডাকলেন। আসুন। আমরা ভেতরে এলাম। দেখি একজন শীর্ণকায় ফ্যাকাশে গড়নের মহিলা ডান পা দিয়ে একটি বালিশ চেপে রেখে দুই হাতের মুঠোয় তার যতটা সম্ভব চুলের অংশ টেনে ধরে শুয়ে রয়েছে। জিতেনবাবু বললেন, পদ্ম, দেখো তোমার সাথে কে দেখা করতে এসেছে। এই যে, তুমি এদিকে এসো দেখি। এই বলে আমায় ইশারায় ডাকলেন। আমি ঠাকুরদার দিকে একবার তাকিয়ে জিতেনবাবুর পাশে গেলাম।
উনি মুখের ইশারায় আমায় ডাকতে বললেন। আমি ঠাকুরদার দিকে আবার তাকালাম। সে ধীর গলায় বলল, মাসি বলে ডাকো। আমি হাঁটু ভাঁজ করে বিছানার উপরে উঠে তার হাতের উপরে হাত রাখতেই চমকে উঠলাম। সে কোনো জীবন্ত মানুষের শরীর হতেই পারে না। আমি বেশ কয়েকদিন আগে একটা মরা শালিকের ডানা ধরে উঁচু করতে গিয়ে বুঝেছিলাম সে পাখির শরীরের ওজন কেবল পাথরের মতো নয়, দেহের প্রতিটা সচল অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত পাথরের মতো শক্ত হয়ে গেছে। এই মানুষের শরীরে হাত রাখার অভিজ্ঞতাও ঠিক সেরকমই। ঘরের সব থেকে ছোট সদস্য হওয়া সত্ত্বেও আমি বললাম, ওনার শরীর তো শক্ত হয়ে গেছে। মাঝে মাঝেই এমন হচ্ছে, আবার কোনো কোনো সময় পুরো স্বাভাবিক হয়ে যায়। বলে উনি তার স্ত্রীকে ধরে উঠিয়ে বসানোর চেষ্টা করলেন। মেয়েটির শরীর এমনভাবে উঠল যেন তার হাত পা ও পূর্বের অবস্থানগুলিকেও কোনো দৈব মন্ত্র বলে জমিয়ে দিয়েছে। তাতে কোনো রক্ত চলাচলের প্রমাণ নেই। ঠাকুরদা তখন কি বুঝলো জানি না, বলল, ওকে শুইয়ে দাও, আর তোমরা দুজনেই বাইরে এসো। ঠাকুরদার কথা মতো ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে সবাই বাইরে এলো। ঠাকুরদা বলল, আমার মনে হয় একজন স্বচ্ছ তান্ত্রিক দরকার নির্মল বাবু। এ কোনো অপশক্তির প্রকোপ বলেই মনে হচ্ছে আমার। তোমাদের চেনাশোনা এমন কেউ আছে? দুই ভাই মুখ চাওয়াচাওয়ি করে না বাচক মাথা নাড়ল। ঠাকুরদা একটা গভীর নিঃশ্বাস ছেড়ে বলল, বেশ, আমি তাহলে একটু খোঁজ খবর নিয়ে দেখি। আর হ্যাঁ, কতদিন ধরে বৌমা এমন করছে জানতে পারি? তা প্রায় দিন 10 হলো। ঠাকুরদা চিন্তিত মুখে উপর নিচে মাথা ঝাঁকালো। আমরা সেদিনের মতো কুণ্ডু পরিবারকে আশ্বাসের আলোয় রেখে চলে এলাম। তারপর টানা 2 দিন কেটে গেল। আমার চোখ পড়ে রয়েছে ঠাকুরদার ঘরের দিকে। লক্ষ্য করতাম দিন রাত সে কি সব মোটা মোটা পুঁথি তার আলমারি থেকে বের করে পড়ছে, আর মাঝে মাঝেই বেরিয়ে যাচ্ছে কোনো কাজে আর ফিরছে সন্ধ্যার পর। একদিন আর ধৈর্য না রাখতে পেরে বলেই ফেললাম, আচ্ছা ঠাকুরদা, ওই কুণ্ডু পরিবারের ব্যাপারে কিছু দিশা পেলে? ঠাকুরদা হতাশ মুখে আমার পিঠে হাত রেখে বলল, আরে দাদু, আমি মনে হয় তাদের জন্য তেমন কিছুই করতে পারবো না। আজ দুজনের কথা খুব মনে পড়ছে। কার কথা বলছো? তুই চিনবি দাদু? তোর বাবা যখন ছোট ছিল তখন একজন লোক আমাদের বাড়িতে এসেছিল, নাম অমর জীবন ভট্টাচার্য। তার বিশেষ কিছু ক্ষমতা তো ছিলই, তার সঙ্গে কথা বলার ভঙ্গিও ছিল চমকপ্রদ। সে বলে গেছিল আমার ছোট ভাই কেদারনাথ নাকি উত্তরপ্রদেশের কোনো অঞ্চলে সন্ন্যাসী হয়ে সাধু সঙ্গ করছে। আজ যদি তাকে পেতাম তবে কিছু পরামর্শ পাওয়া যেত। আমি চুপ করে রইলাম। মনে মনে কষ্ট হলো কুণ্ডু মশাই এবং তার পরিবারের জন্য। দুপুরে খাওয়া দাওয়ার পর বাবার মুখে ঠাকুরদার উল্লেখ করা পুরো কাহিনীটি শুনলাম। সেই স্মৃতি বহন করেই তো তোমাদের অমর জীবনের গল্পটা শুনিয়েছি। যাই হোক, গল্প শুনতে শুনতে মানুষের মনে দেখবে চরিত্রগুলির একটা বাহ্যিক অবয়ব ফুটে ওঠে। অন্তত ঠাকুমার কাছে রূপকথা শোনার সময় আমার এমন অভিজ্ঞতা হতো। দেখতাম চোখের সামনে যেন চরিত্রগুলো হেঁটে চলে বেড়াচ্ছে। এমনকি শুনতে শুনতে যখন ঘুমিয়ে পড়তাম তখনও মস্তিষ্কে সেই কাহিনীর ইতি হতো না। স্বপ্নের মধ্যেও চলতে থাকতো গল্প চয়ন। সেদিন দুপুরে বাবার মুখে ওই কাহিনী শুনে ঘুমিয়ে পড়েছিলাম। তারানাথ হঠাৎ থামল।
আমরা দুজনেই একবার দরজার দিকে তাকিয়ে নিশ্চিত হয়ে নিলাম কোনো খাবার আগমনের জন্য এই বিরতি কিনা, কিন্তু না, সেরকম কিছু নয়। তারানাথ দেখলাম কড়িকাঠের দিকে একবার চেয়ে আবার আমাদের দিকে দৃষ্টি ফেলল। কিশোরী বলল, থামলেন যে ঠাকুরমশাই? থামতে চাইনি, কিন্তু কিছু কিছু কথা মনে পড়ে গেলে বাক রোধ হয়ে আসে। যুক্তি বা বিদ্যা তার সামনে বিলাসিতা ছাড়া কিছুই নয়। যাজ্ঞে শোনো তবে। সেদিন দুপুরে স্বপ্ন দেখলাম কুণ্ডু মশাইয়ের ভাইয়ের স্ত্রী আমার পাশে এসে দাঁড়িয়েছে। তার চোখের কাজল গলা জল শুকিয়ে লেপে আছে গালের উপর। সে কাঁদতে কাঁদতে প্রথমে আমায় বলল, খুব ভুল করেছিস আমায় ডেকে। এবার থেকে আমি তোর সাথেই থাকবো। আয় আমার কাছে, আয় আয়। আমি ধড়ফড় করে জেগে উঠেছিলাম সেদিন। ভয়েতে আমার সারা শরীর কাঁপছিল। উফ, সে ভয়ঙ্কর মুখ আমার এখনো মনে পড়লে বুকের ভেতরটা শূন্য হয়ে যায়। বিছানা থেকে উঠে বাইরে এসে দেখি ঠাকুরদা চিন্তিত মুখে কয়েকটা কাগজ দেখছে। আমি তাকে আমার সম্প্রতি দেখা স্বপ্নের ব্যাপারটা জানালাম না, কারণ জানতাম এসব কথা বললে আমায় আর নিয়ে যাবে না সে এরকম কোনো জায়গায়। ঠাকুরদা ছোট থেকেই আমায় একটু অন্যরকম চোখে দেখত। বাড়ির আর কোনো পুরুষ সদস্যই তেমন কিছু করতো না বলে সে আমায় তার সাথে বিভিন্ন জায়গায় নিয়ে যেত একটু চেপে ধরলেই। সে চাইতো আমি অন্তত প্রকৃতি এবং বাস্তবতার সাথে ছোট থেকেই পরিচিত থাকি। আমি পাশে এসে বসতেই ঠাকুরদা বলল, এক জায়গায় যাবি দাদু? উত্তেজিত হয়ে বললাম, কোথায়? ঠাকুরদা বলল, শিমুলপুর গ্রামে একটা তান্ত্রিকদের জমায়েত হয় বছরের এই সময়। যদিও খবরটা পেলাম অনেক পুরনো কাগজ থেকে, এখনো সেই পুরনো ঘটনা বর্তায় কিনা জানি না। কিন্তু এই মুহূর্তে নির্মল কুণ্ডুর বাড়ির কাউকে ভিটের থেকে অন্যত্র পাঠানো যাবে না। সেই কারণেই ভাবছি লক্ষণকে ডেকে নিয়ে একবার ঘুরেই আসি। আমি ছুটে গিয়ে বলে এলাম মায়ের কাছে যে আমি ঠাকুরদার সাথে যাচ্ছি এক জায়গায়। ঠাকুরদা ততক্ষণে পুঁটলি কাঁধে বাঁধিয়ে নিয়ে ঘরের বাইরে বেরোচ্ছে। তবে মা না ভাবলেও ঠাকুমা আমায় নিয়ে খুব চিন্তা করত। আমার হাত ধরে ঠাকুরদা উঠোনে নামতে বলল, বলি ছেলেটাকে নিয়ে এদিক ওদিক চলে যাও বড়। এদিকে বাড়িতে আমার কি চিন্তা হয় তা জানা আছে তোমার? আচ্ছা, এত চিন্তা করার কি আছে? হ্যাঁ, আমি তো ওর দাদু। আমার বর্তমানে কি ওর ক্ষতি হতে দেব? তাছাড়া সন্ধ্যের আগেই তো ফিরে আসবো। চলো চলো দাদু ভাই। আমরা দুজন আবার লক্ষণ কাকার গরুর গাড়িতে করে বেরিয়ে পড়লাম। শিমুলপুরকে গ্রাম না বলে কোনো জঙ্গল বললেই বোধহয় ভালো হয়। আস্তে পথে শুনলাম ওই গ্রামের লোকজন নাকি বেশিরভাগই লোটা কম্বল গুটিয়ে অন্যত্র চলে গেছে জীবিকা নির্বাহের জন্য। গোটা কয়েক মধুর ব্যবসায়ী আছে, তারাই এখানকার আদি বাসিন্দা। আর ঠাকুরদা যে তান্ত্রিকদের জমায়েতের কথা বলছিলেন তা এখনো অব্যাহত আছে এই গ্রামেরই মাঝের এক পৌরাণিক কালী মন্দিরকে ঘিরে। পথের হদিশ পোক্তভাবে নিয়ে নিয়েছে লক্ষণ কাকা। নির্দিষ্ট জায়গায় পৌঁছে যখন গাড়ি থেকে নামলাম তখন সূর্য মাথার উপর এসেছে। একটা ভগ্নপ্রায় মন্দির গম্বুজকে কেন্দ্র করে বসে আছে কয়েকজন গেরুয়া ও রক্তাম্বর পরা লোক। মাথায় পাহাড়ের মতো অযত্নে লালিত জটা ও সারা শরীরে লাগানো আছে ছাই রঙের কোনো গুঁড়ো পদার্থ। নিজেদেরকে তাদের মাঝে অন্য সারির মানুষ ভেবে ভুল হচ্ছিল আমার। আমাদের দিকে সবাই ঢুলু ঢুলু দৃষ্টিতে চাইল। তখন বুঝতাম না যে সেগুলো তামাকের প্রকোপ। ঠাকুরদা আমার হাত ধরে এগিয়ে গেল, সন্ন্যাস গোষ্ঠীর সামনে দাঁড়িয়ে বলল, আমি একটা বিপদ নিয়ে আপনাদের কাছে ছুটে এসেছি।
যদি কেউ একজন মুক্তির পথ বাতলে দেন তবে খুবই উপকৃত হব। ঠাকুরদা কুণ্ডবাড়ির পুরো ঘটনাটি পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করল ওদের সম্মুখে। কিন্তু মুশকিল হলো সমস্তটা বলা শেষ হওয়ার পর একজন জ্ঞানী পুরুষ এক রকম সমাধানের পথ বলে। সে কথার মধ্যেও কেমন যেন অসংলগ্নতার ছাপ। তুই বেশি বুঝিস, আপনি শুনুন আমার কথা, আরে থাম না ব্রজ, ইত্যাদি ইত্যাদি। ঠাকুরদা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে হতাশ দৃষ্টিতে আমার দিকে চাইল। সে ফিরে আসার উদ্যোগ করছে, এমন সময় একটা বলিষ্ঠ কণ্ঠ শুনতে পেয়ে চকিতেই সামনের দিকে তাকালাম। আমায় একবার বলুন তো দেখি, ঘটনাটা কি? দেখি একজন উঁচু লম্বা গৌরবর্ণ সাধু মন্দিরের পেছন দিক থেকে ধীরে সুস্থে বেরিয়ে এলেন। ওই যে কথায় আছে না, কিছু কিছু মানুষকে দেখলে এমনি মনের মধ্যে ভক্তি ও ধর্মের প্রতি প্রীতি জড়িয়ে পড়ে। এটাকে তার প্রকৃত উদাহরণ বললে ভুল হবে না। ঠাকুরদা হাত জোড় করে বললে, আগে আমি বর্ণনা করলাম ঘটনাটা। ওনারা বিভিন্ন সমাধানের কথা বলছেন ঠিকই, তবে কোনটায় কি হবে? ওদের মধ্যে থেকে একজন তেতো গলায় পুরো ঘটনাটা রাখলো কৌতূহলী সাধুর সামনে। সব শুনে উনি বললেন, বেশ, আসলে আমি কালাবদ্ধীকরণে বসেছিলাম, তাই খেয়াল করতে পারিনি। এই বিষয়েও আপনি কিছু করতে পারবেন না। ওই দিবা ভাগে বসে বসে কালযোগের প্রচেষ্টা চালিয়ে যান, দেখুন পারেন কি না। আমার ক্ষুদ্র মস্তিষ্কেও যেন আগুন জ্বলে উঠল অমন ঔদ্ধত্য দেখে। তন্ত্র ক্ষমতা বা আধ্যাত্মিক ক্ষমতা কি তা আমি তখন কিছু জানি না, তবে বয়োজ্যেষ্ঠ মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেই বিষয়ে পিতামাতার শেখানো জ্ঞান ছিল। ঠাকুরদা ধরা গলায় বললেন, আপনি কি বুঝলেন সাধুজি? বৃদ্ধ ঠাকুরদাকে চোখের ইশারায় গরুর গাড়ির দিকে যেতে বললেন। আমরা এগোতেই উনি খানিক তফাতে আমাদের পিছু নিলেন। লক্ষণ কাকা ততক্ষণে গাড়ি ঘুরিয়ে তৈরি হয়ে নিয়েছে ফেরার জন্য। ছইয়ের আবডালে এসে সাধুজি বললেন, আমার নাম গঙ্গা, গঙ্গাতান্ত্রিক। ওদের কথায় কিছু মনে করবেন না, তবে এইটুকু বলতে পারি যে সমস্ত মানুষগুলোকে আপনি এখন চোখের সামনে দেখছেন তারা প্রত্যেকেই ব্যবসায়ী। বিপদের কথা বলতে এসে যদি এক গোছা প্রণামী ঢেলে দিতেন ওদের সম্মুখে, তাহলে হয়তো চিত্রটা একটু অন্যরকম হতো। যাক, নিজের ব্যাপারে একটু বলি। বহুদিন ধরে এই পথে পথে ঘুরেছি, কিন্তু এখনো প্রকৃত তান্ত্রিক দীক্ষা হয়নি। তবে কিছু কিছু উচাটন ক্রিয়া শিখেছি শ্মশানে মশাদের সাধুসঙ্গ করে। বৈদের গুণ আর রক্তের উষ্ণতা দুটোই এখনো বিদ্যমান। তাই আমি একবার আপনার উল্লেখিত বিপত্তি নিজের চোখে প্রত্যক্ষ করতে চাই। ঠাকুরদা কৃতজ্ঞ চিত্তে একটা প্রণাম নিবেদন করে বলল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার মতো একজন সাধক মানুষ সাথে থাকলে কোনো না কোনো উপায় নিশ্চয়ই বেরিয়ে আসবে বলে আমার অনুমান। একটা বাচ্চা মেয়ে খুব কষ্ট পাচ্ছে সাধুজি। গঙ্গাতান্ত্রিক আর কোনো কথা না বলে আমাদের সঙ্গে চেপে বসলো গাড়িতে। গাড়ি কুণ্ডুবাড়ির গন্তব্য ধরল। আমরা যখন কুণ্ডুবাড়ির বাড়ির সামনে এসে পৌঁছলাম, তখন সূর্যের আলো ম্লান হয়েছে পশ্চিম দিগন্তের দিকে। এই বাড়ির লোকজনের অবস্থা এখন এতটাই বিহ্বল যে আমরা তিনজন যে উঠোন পেরিয়ে বারান্দায় এসে দাঁড়ানো পর্যন্ত একটা টু শব্দ পাইনি। এদিকে সদর দরজা হাঁ করে খোলা। ঠাকুরদা নিচু গলায় ডাকল, নির্মলবাবু আছেন? ব্যস্ত পদশব্দ এগিয়ে এলো দরজার দিকে। কুণ্ডু মশাই যে আমাদের ফিরে আসার সমস্ত আশাই ত্যাগ করেছিলেন
তা বর্তমানে তার চোখের উজ্জ্বলতা দেখলেই বোঝা যায়। প্রণাম নিবেদন করে তিনি বললেন, আমার দৃঢ় বিশ্বাস ছিল আপনারা আসবেন চক্রবর্তী মশাই, কিন্তু এদিকে পরিস্থিতি আরো খারাপ হয়েছে। কাল রাতে, আচ্ছা আপনারা আগে ঘরে আসুন, আসুন আসুন সাধু বাবা, আসুন আসুন। আমরা ভিতরে ঢুকলাম। প্রধান দরজা পেরিয়েই প্রথমে যে বড় ঘরটি পড়ে, সেখানেই বসার জায়গা করা ছিল। কুণ্ডমশাই আমাদের বসিয়ে 1 মিনিটের জন্য ডান দিকের একটা ঘরের থেকে ঘুরে এলেন। বোধহয় আমাদের জন্যই প্রাথমিক কিছু জলযোগের ব্যবস্থা করে এলেন। সম্মুখের একটি চেয়ারে বসে বললেন, দেখুন, আমি ও ভাই সিদ্ধান্ত নিয়েছি এই বাড়িঘর বেচে দিয়ে অন্যত্র চলে যাব চক্রবর্তী মশাই। এছাড়া আমাদের কাছে কোনো সম্ভাব্য সমাধান নেই। তা এই নিয়ে কাল রাতে এখানে বসে আমি আর জিতেন আলোচনা করছিলাম। এমন সময় ওই বাড়ির পেছন দিকের ঝোপঝাড় দিয়ে বলতে পারেন কোনো ভারী প্রাণীর দৌড়াদৌড়ি করার মতো শব্দ পেলাম। মনে হলো প্রবল গতিতে পশ্চাৎ ভিটের এই কোণ থেকে ওই কোণ পর্যন্ত কেউ ছুটে বেড়াচ্ছে। তা 2 ভাই লাঠি সোটা আর একটা হ্যারিকেন নিয়ে পেছন দিকটায় গিয়ে দেখি সেখানে কিছুই নেই। জঙ্গলও তেমন উঁচু বা ঘনও নয় যে কোনো কিছুর আবডালে লুকিয়ে যাবে না, পালিয়ে গেলেও শব্দ পাবো না এমনটাও নয়। তা ওই আমরা যখন কিছুই না দেখতে পেয়ে ফিরে এলাম, তখন ঘটলো আর এক চমকপ্রদ ঘটনা। যেমন বলতে সাধু বাবা, আমার বৌমা পদ্ম যে কতদিন দোতলার তার ঘরের থেকে বাইরে বেরোয়নি তা মনে করতে পারি না। তবে কাল সদর দরজা দিয়ে ঢুকেই দেখি পদ্ম এই ছোট টেবিলটার উপরে হাঁটু মুড়ে বসে আছে। তার অপেক্ষারত দৃষ্টি আমাদের দিকে স্থির। আমি বুঝতে পেরেছি সাধু বাবা, সে আর তার মধ্যে নেই। তবে ভাইয়ের মন কি আর তা মানতে চায়? সে দৌড়ে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করতে থাকে, কি হয়েছে? কি হয়েছে পদ্ম? তুমি এখানে চলে এলে কেন? খিদে পেয়েছে? খাবে কিছু? পদ্ম নির্মলের দিকে ঘৃণ্য দৃষ্টিতে তাকিয়ে টেবিলের উপর থেকে নেমে আবার এক ছুটে ঘরে চলে গেল। কেবল ঘরে ঢোকার সময় চিৎকার করে বলল, তোরা আমায় শান্তিতে থাকতে দিবি না। কুণ্ডমশাই থামলেন। গঙ্গাতান্ত্রিক একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে বললেন, আমায় একবার পদ্মার ঘরে তো যেতেই হবে। মনে হচ্ছে অনেক দেরি হয়ে গেছে। 2 দিন বাদেই কৃষ্ণপক্ষ নামবে। ভূত প্রেতের জন্য প্রশস্ত তিথি। যদি কিছু করা যায়, আমি তার আগেই চেষ্টা করে দেখতে চাই। তা তো বটেই। আচ্ছা, আসুন আমার সঙ্গে। আমাদের সমবেত পদশব্দ বোধহয় জিতেনবাবু বন্ধ দরজার ওপার থেকেই টের পেয়ে বললেন, আমি ওর সাথেই থাকবো দাদা, এই ঘরের থেকে বেরোবো না। আমি জানি কেন পদ্ম এমন করছে। ও বড্ড একা হয়ে পড়েছে দাদা, আমাদের একটু একা থাকতে দাও। আচ্ছা, আমি কি তোর খারাপ চাই ভাই? তুই একটিবার ভেবে দেখ, সেই পদ্ম কি আর আগের পদ্ম আছে? সারা বাড়িময় তার হাসি লেগে থাকতো। ওর জন্য মনে হতো এই বাড়িতে একটা লক্ষ্মী স্ত্রী লেগে রয়েছে। আর এখন তুই নিজেকে এভাবে সান্ত্বনা দিলে ক্ষতি বাড়বে বই কমবে না ভাই। কথা শোন জিতেন। জিতেনবাবু তার দাদার কথা ফেলতে পারলেন না। তবে দরজা খুলে যখন উনি আমাদের প্রবেশের পথ প্রশস্ত করলেন, তখনই সামনের দৃশ্য দেখে আমার ক্ষুদে হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। ঠাকুরদা আমার হাত টেনে তার পিছনে আমায় আড়াল করল। যা দেখলাম তা হলো
জিতেনবাবুর স্ত্রী পদ্মের শরীর উপুর হয়ে পড়ে আছে বিছানার উপর। তবে তার পুরো শরীর নয়, কোমরের অংশ থেকে মাথা পর্যন্ত ঝুলে আছে বিছানার নিচের দিকে। গঙ্গাতান্ত্রিক পা টিপে টিপে তার সামনে গিয়ে মাথা ঝুঁকিয়ে কি যেন দেখলেন। তারপর ওনার হাত কপালের দিকে নিতেই মেয়েটি বলে উঠল, ছবি না, ছবি না আমায়। গঙ্গাতান্ত্রিকের চাহনি বদলে গেল নিমেষেই। চোয়াল শক্ত করে বললেন, কোথা থেকে এসেছিস, কি চাস? কোনো উত্তর এলো না। গঙ্গাতান্ত্রিক তার কাঁধে বাঁধানো পুটলি থেকে সর্ষের দানার মতো এক মুঠো বীজ বের করে তার কপালে ঠেকিয়ে কি যেন বিড়বিড় করে বললেন। তারপর সেগুলি মেয়েটির শরীরের উপর ছিটিয়ে দিতে গরম তেলের ঝাপটা লাগার মতো মেয়েটি ছটফট করে উঠল। কি ভীষণ বিকট গলায় তার যন্ত্রণার আর্তনাদ! উফ, তোমাদের বলতে গিয়ে এখন যেন আবার সেই শব্দের স্মৃতি জীবিত হয়ে উঠল। মেয়েটির কণ্ঠের হিংস্রতা তখন এতটাই যেন আমাদের ভস্ম করে দিতে পারলে তার গায়ের জ্বালা মেটে। একজন কেউ ছাড়বো না আমি, একজন কেউ না। তোরা যাই করিস না কেন, আমার হাত থেকে পার পাবি না। এই জিতেন, নির্মল, তোমরা দুজনেই ওর হাত দুটি শক্ত করে সোজা করে ধরে বসাও তো। এই ছবি না, ছবি না আমায়। এই এই জিতেনবাবুর বিচার বুদ্ধি পরাজয় স্বীকার করে নিয়েছিল আমরা না ফেরায়। তা এখন আবার স্ত্রীকে বাঁচানোর তাগিদে দগদগে হয়ে উঠেছে। গঙ্গাতান্ত্রিকের কথা মতো দুই ভাই বিছানার উপরে উঠে পদ্মের দুই হাত শক্ত করে ধরে বসিয়ে রাখলেন। ওই প্রথম তন্ত্র ক্ষমতা যে কি বস্তু সে বিষয়ে কিছুটা জ্ঞান হয়েছিল আমার। গঙ্গাতান্ত্রিক একটা সরু লিকলিকে কাঠি ঝুলি থেকে বের করে মেয়েটির দুই চোখের মাঝখানে ধরতেই তার বিক্ষিপ্ত মণি দুটি একে অপরের কাছে সরে এসে কাঠিটির দিকে পড়ল। এবং শুধু তাই নয়, তার দৃষ্টি যেন আটকে গেছে ওই কাঠির উপর। গঙ্গাতান্ত্রিক প্রশ্ন করলেন, এবার বল দেখি তুই কোথা থেকে এসেছিস? মেয়েটি দুবার ঠোঁট এবং নাক কুঁচকে নিজের পায়ের দিকে তাকালো। তখনই লক্ষ্য করলাম তার পায়ের নখগুলির মধ্যে মাটি ঢুকে আঙুলের মাথাগুলো কেমন রক্তমুখী হয়ে আছে। গঙ্গাতান্ত্রিক আবার প্রশ্ন করলেন, তোকে মুক্তি দিতে চাই আমরা, বল কোথা থেকে এসেছিস? শিবরামপুর। শিবরামপুর কোথায়? আমাকে বাঁচাও গো তুমি, আমাকে বাঁচাও, আমি আর পারছি না। বলে মেয়েটি হঠাৎ নিজের সমস্ত শক্তি হারিয়ে জিতেনবাবুর কোলে ঢলে পড়ল। আমরা প্রত্যেকে চোখ চাওয়াচাওয়ি করলাম। গঙ্গাতান্ত্রিক বললে, শিবরামপুর কি মেয়েটির বাপের বাড়ি? না, শিবরামপুরে আমাদের বড়দা মৃণাল কুণ্ডু থাকে, কিন্তু তার সাথে তো তোমাদের সুসম্পর্ক নেই। তেমন ব্যাপার নয়, তবে বাবা তাকে পছন্দ করেন না, খুবই স্বার্থপর মানুষ বলে। বাড়ির অনুষ্ঠানে এসেও নিজের ভাগের বিষয় সম্পত্তি নিয়ে কি ঝামেলাই না করলো, কিন্তু যেদিন থেকে এমন বিষয় লক্ষ্য করেছ সেদিনের পর থেকে মেয়েটি কি জল খাওয়ার আগের নিয়মে খেয়েছে? খাওয়া দাওয়া তো অনেক দূর কথা সাধু বাবা, আমার সাথে কথা পর্যন্ত বলেনি ঠিক মতো। গঙ্গাতান্ত্রিক নিঃশব্দে মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি ধরলেন। আমরাও তার পেছন পেছন এগোলাম। নিচে এসে উনি বললেন, আপনার বাড়িতে আর কোনো মহিলা নেই? কুণ্ডু মশাই চেয়ারে বসে বললেন, আছে আমার স্ত্রী, কিন্তু আমার একমাত্র ছেলে রাতুলের শরীরটা খারাপ হওয়ার পর আমি তাকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিই। বাবাকে কাল রেখে এসেছি পিসির বাড়ি। কিন্তু কেন বলুন তো সাধু বাবা? গৃহপ্রবেশের পুজোর গোছ গাছ নিশ্চয়ই বাড়ির মেয়েরাই করেছিল। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। আমার স্ত্রী পদ্ম
আর বৌদি, এই তিনজন মিলেই সব সামলেছিল। মা ছোটবেলায় চলে গেছে আমাদের ছেড়ে, এরাই তো বাঁচিয়ে রেখেছে বনে দিওয়ানা। গঙ্গাতান্ত্রিক শেষের কথাগুলিতে যেন বিশেষ আমল দিলেন না। ওনার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে কোনো একটা চিন্তায় উনি পড়েছেন। খানিক বাদে ঠোঁট চেপে একবার গলা ঝেড়ে বললেন, আচ্ছা, আপনারা একটু এখানে বসুন, আমি একবার বাড়ির পিছন দিক থেকে ঘুরে আসি। কোনো পন্থা পেলেন সাধুজি? পদ্ম মায়ের ওপর কোনো দুষ্ট প্রেতাত্মা ভর করেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এরমটা হওয়ার কারণ কি সেটা উদ্ধার করতে না পারলে এমন বিপদ ভবিষ্যতেও যে হবে না তার কোনো নিশ্চয়তা নেই। আমায় আজকের রাতটা সময় দিন সকালে। আর নির্মল বাবু, আপনি কাল সকালের মধ্যে আপনার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসুন, কিছু জিনিস জানার আছে। বলে উনি বেরিয়ে গেলেন। ঠাকুরদা বাড়ি ফিরে আসার জন্য অনুমতি চাইলে জিতেনবাবু বললেন, সাধুজি বলে গেলেন বৌদিকে নিয়ে আসতে। দাদাকেও তাহলে আজই বেরিয়ে যেতে হবে চক্রবর্তী মশাই। যদি খুব আপত্তি না থাকে আজকের দিনটা আপনি এই বাড়িতে থেকে যেতে পারেন। প্রস্তাবটি ঠাকুরদা কিভাবে নিল জানি না, তবে আমার কিন্তু ভীষণভাবে মনঃপুত হয়েছিল। ঠাকুরদা খানিক চুপ করে থেকে বলল, ঠিক আছে, তবে তাই হোক। আচ্ছা, আমি একবার আমার গাড়ির চালককে বলে আসি বাড়ি গিয়ে খবরটা দিয়ে দিতে। এখান থেকে ফেরার গরুর গাড়ির ব্যবস্থা আশা করি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, স্বচ্ছন্দে চক্রবর্তী মশাই, সে ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। ঠাকুরদা ফিরে আসার মিনিট পাঁচেক পরে গঙ্গাতান্ত্রিক ফিরে এলেন। তার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। ততক্ষণে কুণ্ডমশাই তৈরি হতে নিজের ঘরে চলে গেছেন। জিতেনবাবু বললেন, সাধুজি, আমার আমার পদ্মকে আমি ফিরে পাবো তো? গঙ্গাতান্ত্রিক নিঃশব্দে মাথা নেড়ে বললেন, আমায় কয়েকটা মাছের ব্যবস্থা করে দিতে পারবেন? আমি একটা ব্যাপারে একটু নিশ্চিত হতে চাই। অবশ্যই, তবে এত রাতে? বাড়ির পিছনে বোধহয় একটা পুকুরের মতো দেখলাম, ওটা কি আপনাদের? হ্যাঁ, তবে এখন ছিপ নিয়ে বসলে কি মাছ পাবেন? যদি জাল ফেলা হয়। হ্যাঁ, তা সম্ভব, কিন্তু এখন কেন? ওই যে বললাম, একটা বিষয়ে নিশ্চিত হতে হবে। জালটা দিন, আর আপনারা আমার সঙ্গে আলো নিয়ে চলুন পুকুর ঘাটে। এমন সময় কুণ্ডুবাবু আমাদের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লেন তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আমরা গঙ্গাতান্ত্রিকের কথা মতো দুটি হ্যারিকেন নিয়ে তার পেছন পেছন গেলাম। তার আগে সিঁড়ির তলায় একটা ছোট্ট ঘরের ভেতর থেকে নতুন জাল বের করে এনে দিল জিতেনবাবু। শুক্লপক্ষের রাত হলে কি হবে, তখন অত ছোট বয়সে যে প্রকৃতি নিজের চোখে পর্যবেক্ষণ করেছি তা এই সময় এসে বিশ্লেষণ করতে বড় ভালো লাগে। কারণ তখন এত রকমের শব্দের সাথে আমার পরিচয় ছিল না। নিঝুম ঘোলাটে রাত, ঝকঝকে চাঁদের উপরে পেঁজা পেঁজা কালো মেঘ রণবিদ্রোহ লাগিয়েছে। পিছনে একটা জলাশয় আছে বটে, তবে এটিকে পুকুর বলা চলে না ঠিক। ঝিঝি পোকারা আপন মনে নিজেদের অস্তিত্বের প্রমাণ দিচ্ছে। তাদের সঙ্গে অজস্র ব্যাঙ গলা মিলিয়ে প্রতিবাদ জানাচ্ছে তাদের অঞ্চলে অসময়ে আমাদের প্রবেশ করার জন্য। পুকুর পাড়ে পৌঁছতেই তাদের মধ্যে কয়েকটা ব্যাঙ লাফ মেরে জলে পড়ল। গঙ্গাতান্ত্রিক জালের বাঁশ গুটিয়ে গুটিয়ে বাঁ হাতের কনুইয়ের উপরে সাজাচ্ছেন। আমাদের সবার চোখ ওনার দিকেই অবদ্ধ। কয়েক পা ঢালু মাটিতে পা বিধিয়ে তিনি নিপুণভাবে জাল ছুড়লেন জলে। জলরাশিতে ঢেউ খেলার শব্দের সাথে সাথে বাকি সমস্ত নৈশ শব্দ যেন কেউ সুইচ চেপে থামিয়ে দিল। গঙ্গাতান্ত্রিকের মাছ ধরার বিদ্যে যে খুবই প্রখর তা জল কেটে জাল উপরের দিকে উঠে আসতেই বোঝা গেল।
ইতস্তত চাঁদের আলো পড়ায় মাঝে মাঝে জালের ভেতরটা রূপলি আঁশের ঝলকানিতে ভরে উঠছিল। জিতেনবাবু বললেন, সত্যি আপনার মাছের কপাল আছে সাধুজি, নইলে এই রাতে এমন মাছ। কি বলেন চক্রবর্তী মশাই? এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। আমি যা অনুমান করেছি তা যদি সত্যি হয় তবে এখন আরো বেশি চমকে যাবে, এমনকি প্রাণও। যাক, নিজের চোখেই দেখো। এইটুকু বলে সে চুপ করিয়ে দিল নিজেকে। জাল সম্পূর্ণ বাহুবলে তুলে নিতেই পচা কাদার গন্ধে চারিদিক ভরে গেল। গঙ্গাতান্ত্রিক পা চালিয়ে সেটিকে নিয়ে রাখলো বাড়ির পিছনের দিকটায়, জঙ্গলের উপর। জিতেনবাবু বললেন, এখানে না ছড়িয়ে সামনে হ্যাচাকের আলোয় চলুন না সাধুজি। আমি মাছ ছাড়ানোর জন্য জাল নামাইনি। তোমার ঘর এই সোজাই ওপরের তলায়, তাই তো? আমরা সবাই একসঙ্গে ওপরে চাইলাম। জিতেনবাবু নিঃশব্দে মাথা নাড়লেন। গঙ্গাতান্ত্রিক বললেন, চলুন দেখি, আমরা একটু আড়ালে অপেক্ষা করি। আমাদের নির্দেশ দিয়ে উনি বাঁ দিক বরাবর হেঁটে গিয়ে যেখান থেকে পিছনের বাড়ির দেওয়ালটি বাঁক নিয়েছে তার আড়ালে গিয়ে দাঁড়ালেন। ঠাকুরদা আমায় রাখলেন সবার পিছনে। সেই ঘটনা আমি নিজের চোখে দেখিনি, তবে তাদের অভিব্যক্তি দেখে যা বুঝলাম তা এই। মিনিট পাঁচেক পরে জিতেনবাবু বলে উঠলেন, হায় ঈশ্বর, এ কি? সাধুজি, সাধুজি। বলে জিতেনবাবু মাটিতে লুটিয়ে পড়লেন। ফলে ঠাকুরদা এবং গঙ্গাতান্ত্রিক ব্যস্ত হলো তাকে তোলার জন্য। এই ফাঁকে একবারের জন্য আমি পিছনের দৃশ্য দেখেছিলাম। কিশোরী উত্তেজিত হয়ে বলল, কি দেখলেন? দেখলাম জিতেনবাবুর দোতলার জানলার থেকে দেয়াল বেয়ে নামছে তার স্ত্রী পদ্ম। এবং শুধু তাই নয়, সবার চোখের আড়ালে তার দ্রুত নেমে পড়ার প্রস্তুতিতে যেন আমার চোখ দুটি বাধা দিল। তার জ্বলন্ত চোখ দুটি আমার দিকে পড়তেই আমি আবার ঠাকুরদার পিছনে চলে এলাম। জিতেনবাবুকে ধরাধরি করে সামনের বাড়িতে নিয়ে আসার পর গঙ্গাতান্ত্রিক বললেন, আপনি ঠিক সময় শিমলপুর গেছিলেন, আর বেশি সময় ছিল না মেয়েটির হাতে। আমার প্রথম অনুমান মিলেছে। এবার শুধু নির্মলের স্ত্রী এলেই বাকিটা বোঝা যাবে। আপনি জিতেনকে দেখুন, আমি একটু ওপর থেকে আসছি। বলে গঙ্গাতান্ত্রিক দ্রুত পায়ে ওপরে চলে গেলেন। যাওয়ার আগে দেখলাম তার হাতের মুঠোর ভিতরে আবার পুটুরিরত সর্ষে ও এক ধরনের ধূসর গুঁড়ো স্থান নিয়েছে। ঠাকুরদা আমায় জিতেনবাবুর মাথার কাছে বসিয়ে ভিতর থেকে এক ঘটি ঠান্ডা জল নিয়ে এসে তার চোখে ছেটাতেই সে হুঁশ ফিরে পেল। এমন সময় উপরের তলা থেকে ভেসে এলো এক নারী কণ্ঠের হৃদয় বিদেহী করুণ আর্তনাদ। জিতেনবাবুর কানে ওই শব্দ আসতেই সে আবার ব্যস্ত হয়ে উঠলেন। ঠাকুরদা বলল, সাধুজি ওপরে আছেন, আপনি চিন্তা করবেন না। গঙ্গাতান্ত্রিক উপর থেকে নামলো আরো ঘন্টাখানেক পরে। এর মধ্যে আর কোনো রকম উচ্ছৃঙ্খলতার শব্দ পাইনি। গঙ্গাতান্ত্রিকের মুখ গম্ভীর, আমাদের সকলের দিকে উদ্ভ্রান্ত দৃষ্টিতে তাকিয়ে চুপ করে বসে রইলেন। ওরকম নির্জন রাত আমার যুবক বয়সে অনেক কাটিয়েছি, কিন্তু যেখানে জলজ্যান্ত চারটি মানুষ রয়েছে সেখানে অমনটা সম্ভব নয়। নির্মলবাবু তার স্ত্রীকে নিয়ে ফিরে না আসা পর্যন্ত কোনো রকম শব্দোচ্চারণ করার বিষয় আমরা পাইনি। তবে আমার মতো ঠাকুরদা ও জিতেনবাবু দুজনেই আশা করেছিলেন যে গঙ্গাতান্ত্রিক কিছু বলবেন। নির্মলবাবু আসতেই আমাদের বহু প্রতীক্ষিত ইচ্ছের গাছে জল পড়ল। গঙ্গাতান্ত্রিক উঠে দাঁড়িয়ে তার স্ত্রীকে প্রশ্ন করলেন, আচ্ছা বৌমা, তোমার শিবরামপুরের বৌদি কি বাড়ির পুজোর গোছগাছ করার দিন বা তার আগে বা পরে পদ্মমায়ের সাথে আলাদাভাবে কখনো দেখা করেছিল বা কিছু খাইয়েছিল? এমন একটা প্রশ্নের জন্য ব্যতিব্যস্ত হয়ে আসা ভদ্রমহিলা একেবারেই প্রস্তুত ছিলেন না। কিঞ্চিত ইতস্তত করে তিনি বললেন, হ্যাঁ, মানে মনে পড়ছে,
মানে ওই পুজোর দিন রাতেই এক গ্লাস দুধ নিয়ে সে পদ্মবনকে দিতে গেছিল। তখন নিচের তলায় বাবার সঙ্গে বড় ভাসুরের জমি জমা নিয়ে বেশ লেগে গেছে। দুই ভাই দাদাকে বোঝাচ্ছিল অশান্তি যাতে আর না বেড়ে যায় সে কারণে। কিন্তু এখন আপনারা সবাই যখন আছেন তখন বলি, পদ্মমাকে আমি সুস্থ করে তুলতে পারি সেটা মোটেই আমার জন্য জটিল কাজ নয়। তবে সবাই গঙ্গাতান্ত্রিকের দিকে চোখ ছোট করে চাইল। তবে সাধুজি, তবে ওর উপরে যে হাকিনি ভর করেছে সে ওর প্রাণ না নিতে পারায় এখন চেষ্টা করবে যে সেই হাকিনিকে জাগিয়েছে তার প্রাণ নিতে। আমার মনে হয় সেই পাপিষ্ঠের এই শাস্তিই হওয়া উচিত। বটেই, কিন্তু সে যদি আপনার পরিবারের কোনো সদস্য বা সদস্যা হন তবে। এ আপনি কি বলছেন সাধুজি? আমি ঠিকই বলছি। যে শ্রেণীর অশরীরীর বাস হয়েছে পদ্মমায়ের শরীরে তা কোনো সময় বা লক্ষণের দোষে ভর করেনি। তাকে ইচ্ছাকৃত প্রবেশ করানো হয়েছে। সাধারণ ভূত প্রেতের থেকে এর পৈশাচিক ক্ষমতা ও ক্ষতি সাধনের লালসা বহুগুণ বেশি। হাকিনিকে বশ করতে গেলে আরাধ্যা মানুষটিকে একাকিত্বে ভূতটা আমার প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। সে কারণেই প্রথমটাতে আমি বিস্মিত হয়েছিলাম। চক্রবর্তী মশাই, শিমুলপুরে আপনার মুখে পুরো ঘটনাটি শোনার পর একজন সাধক শ্রেণীর লোক আমায় কটা কথা বলেছিল, মনে পড়ে? মনে করার চেষ্টা করলাম। হ্যাঁ, একজন লোক বলেছিল, এই বিষয়েও আপনি কিছুই করতে পারবেন না। ওই দিবা ভাগে বসে বসে কালযুগের প্রচেষ্টা চালিয়ে যান, দেখুন পারেন কি না। ঠাকুরদারও কথাটি একসাথেই মনে পড়ল। বলল, হ্যাঁ, একটা লোক আপনাকে তাচ্ছিল্য করে কয়েকটা কথা শুনিয়েছিল। ওই লোকটি দিন 25 হয়ে গেল কাপালিক সঙ্গ করছে। কোনো কুর্খে অর্থ বা সুরার লালসায় ভুলিয়ে কিছু বিদ্যা শিখিয়ে নিয়ে নিম্নতন্ত্রের কিছু সাধকদের নিয়ে বেশ আড্ডা জমিয়ে নিয়েছে। ওনার পদবি না জানলেও নামটা কিন্তু আমি জানি, মৃণাল কাপালিক। উপস্থিত সকলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ঠাকুরদা বলল, কিন্তু তাই যদি হয় তবে ছোট বৌমার ওপরে ওনার কোন ব্যাপারে রোষটা পদ্মমায়ের ওপরে নয়। আমার ধারণা যদি ঠিক হয় তবে সম্পত্তির জন্য এটা করেছে। আপনারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই জায়গা জমি বিক্রি করে দিয়ে চলে যাবেন। সে এই পরিস্থিতিটাকেই দেখতে চেয়েছিল। আপনাদের দুরবস্থার সুযোগ নিয়ে সব ঠিকই হাতিয়ে নিত। এই ময়নাগাছি গ্রামে জমি কিনতে কেই বা আসবে বলুন? গৃহপ্রবেশের অনুষ্ঠানের রাতে যেদিন আপনাদের বাড়িতে অশান্তি হয়, খুব সম্ভবত তখনই ওই দুধের গ্লাসের মধ্যে কোনো অপঘাতে মৃত ব্যক্তির পোড়া অস্থি মিশিয়ে পদ্মমাকে খাইয়ে দেওয়া হয়। আর সেদিন থেকেই শুরু হয় সমস্ত অনিষ্ট। আমি জানতাম দাদা কিছু একটা ভুল পদক্ষেপ নেবে। তবে সেটার জন্য ও একটি পরিবারের সদস্যের জীবন নিয়ে পর্যন্ত খেলতে দ্বিধাবোধ করবে না, এতটা নিষ্ঠুর আমার রক্তকে ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। সাধুজি, যদি আপনার কথায় কোনো খেদ না থাকে, আমি চাইবো এমন মানুষকে সপরিবারের খাতায় আর না রাখতে। আশা করি বাকিদেরও একই মত। প্রত্যেকের চোখে দেখলাম জল জমে এসেছে। গঙ্গাতান্ত্রিক সবার দিকে একবার করে তাকিয়ে শান্ত গলায় বলল, বাড়ির লক্ষ্মীকে নিয়ে যে বাড়ির ভারপ্রাপ্ত বয়োজ্যেষ্ঠ মানুষ খেলা করতে পারে, তার জীবনের মূল্য দেওয়ার প্রয়োজন বোধ করলেও সেটা পাপ করার সমান বলেই গণ্য হবে। কিছু মনে করবেন না, আপনারা যাই সিদ্ধান্ত নিন না কেন, আমি এই নিষ্পাপ মেয়েটিকে চোখের সামনে মরতে দেব না। আজ রাত পেরোলেই কৃষ্ণপক্ষের সূত্রপাত। আমি আসছি। বলে গঙ্গাতান্ত্রিক সিঁড়ি ধরে আবার ওপরে চলে গেলেন। ঠাকুরদা কুণ্ডমশাইয়ের ঘাড় ধরে তাকে সান্ত্বনা দিলেন।
জিতেনবাবু চুপ করে দাঁড়িয়েছিলেন। তিনি হঠাৎ চেয়ারে বসে পড়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। কুণ্ডুমশায়ের স্ত্রী মুখে আঁচল চেপে মেঝের উপরে বসে ফোঁপাচ্ছেন। সত্যি বলতে অমন দৃশ্য চোখের সামনে চলতে থাকায় আমার ক্ষুদে চোখ দুটিতেও যেন জল ভরে এসেছিল। নিজের রক্তের সম্পর্কের মানুষের সাথে যতই বিবাদ থাক না কেন, স্বেচ্ছায় তার প্রাণ বিয়োগের প্রস্তাব জানা সত্ত্বেও চুপ করে থাকতে কষ্টই লাগে। তার উপর যে দাদার সঙ্গে ছোট থেকে বড় হওয়া, যার শাসনে ঠিক ভুলের জ্ঞান তৈরি হয় ভাইয়েদের মধ্যে, সে পরম শত্রু হলেও তার গায়ে আঘাত করতে হাত একবার কাঁপেই। গঙ্গাতান্ত্রিকের মুখেই সেই প্রথম আমি তন্ত্রমন্ত্রের অতগুলি পদ্ধতি ও পর্যায়ের ব্যাপারে শুনেছিলাম। বলতে পারো তারপর থেকেই আমার পথের প্রতি টানটা আরো বেড়ে গিয়েছিল। উনি মিনিট 30 পরে নেমে এসে বললেন, পদ্মাকে কয়েকদিন ভালো কোনো ডাক্তার দেখাও। হাকিনি নিজের স্বাদ মেটালেও গোটা গোটা 2-3টি মাছ সে চিবিয়ে চিবিয়ে তার পেটেই চালান করেছে। কাল রাতে আমি খাবারের ব্যবস্থা করে দিয়েছিলাম তাকে, কারণ আমার কিছু বিশেষ লক্ষণ ও ছক বোঝার ছিল। যাক, সেসব তোমাদের বোঝার বিষয় নয়। পদ্মা এখন সম্পূর্ণ বিপদমুক্ত। পদ্মায়ের ভিতরে অবস্থান করতে থাকা আত্মা শিমুলপুর বলেছিল তার ঠিকানা। তার মানে এই বাড়িতে অনুষ্ঠানে আসার আগের থেকেই জোগাড় যন্ত্র করে রেখেছিল মৃণাল কাপালিক। সুতরাং এই বিদ্যা তার আরো আগের থেকেই জানা। যাক, এবার আমায় অনুমতি দিন, আমি আমার ডেরায় ফিরতে চাই। কুণ্ডু বাড়ির মানুষের মুখে সৌজন্যতা খেলল না। তারা প্রত্যেকেই পাথর মূর্তিতে পরিণত হয়েছে যেন। কুণ্ডু মশাই যে গরুর গাড়িতে করে ফিরেছিলেন তার স্ত্রীকে নিয়ে, সেই গাড়িতে করে আমি ও ঠাকুরদা বাড়ি ফিরে এলাম। আমার মনের কৌতূহল থামল না তাতেও। খালি মনে হয়, তবে কি মৃণাল কুণ্ডু মারা গেল? গঙ্গাতান্ত্রিকের দেখা কি আর কোনোদিন পাওয়া যাবে না? তবে এই চিন্তাই বা কতদিন থাকে। এরপর কত কি বদলে গেল আমার জীবনে। তার মাস কয়েক পরেই আমায় ধরল কালান্তর জ্বরে। বাড়িতে জরাসুরের পুজোর 6 মাস পর ঠাকুরদা মারা গেল। তবে বছর 7 বাদে আমার গঙ্গাতান্ত্রিকের সাথে একবার দেখা হয়েছিল, বাঁকুড়ার শেওড়াতলা নামের একটি গ্রামের শ্মশানে। তখনও মাতু পাগলির দর্শন আমি পাইনি। অবাক করা ব্যাপার ঘটল এটাই যে উনি আমায় প্রথম দেখাতেই চিনে নিলেন। বললেন, তোমায় দেখেছিলাম না সে ময়নাগাছি গ্রামে, মনে পড়ে আমায়? হ্যাঁ, আপনাকে চিনেছি গুরুদেব। সেবার বাড়ি ফিরে যাওয়ার পরে আপনার সাথে যোগাযোগ করার খুব স্বাদ জেগেছিল মনে, খুব জানতে ইচ্ছে করছিল। যে মৃণাল কুণ্ডু মারা গেছে কিনা, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। ময়নাগাছি থেকে যখন শিমলতলা কালী মন্দির চত্বরে ফিরলাম, তখন দেখি সেখানে কোনো মানুষজন নেই। 2 দিন খুব শান্তিতে সাধন করলাম ঠিকই, কিন্তু তৃতীয় দিন থেকেই বাতাসে মিশ্রিত হলো এক পচা গন্ধ। সে গন্ধের উৎস খোঁজার জন্য একটু এদিক ওদিক জঙ্গলে খুঁজতেই মন্দির থেকে অনতি দূরে এক ঘন ঘাস বনের মাঝে আবিষ্কার করলাম মৃণাল কাপালিকের ক্ষত বিক্ষত দেহ। শিয়ালে ছিঁড়ে ছিঁড়ে তার মাংস খেয়েছে। বুকের পাঁচরটা 2 টুকরো করে দিয়েছে কোনো অলৌকিক শক্তি সম্পন্ন জীব। এবার সে কোনো জীব জগতের জীব যে নয়, তা আশা করে তুমি বুঝতে পারছো। হাকিনি বড় ভয়ঙ্কর অপশক্তি। এরা মানুষের শরীরকে কেন্দ্র করে তাকে তিলে তিলে মেরে ফেলতে বেশি স্বচ্ছন্দ বোধ করে। তবে তাকে যদি কোনো কারণে পৃথক করে দেয়া হয়, সে দ্বিগুণ শক্তিমান হয়ে প্রথমে যে বিভক্ত করে তার উপরে প্রকট হওয়ার চেষ্টা করে। কিন্তু আমার বুকে বীজ মন্ত্র উল্কি করে লেখা আছে, আমায় ছুতে পারা এমন স্পর্ধা তার নেই। তাই আমি পরিণতি আগের থেকেই জানতাম। মন দিয়ে সমস্ত কথা শুনলাম ঠিকই, তবুও মনের মধ্যে কেমন একটা খচখচ করছিল। মনে হচ্ছিল কি যেন একটা এড়িয়ে যাচ্ছি আমি নিজেই। আমার বিহবল অবস্থার আঁচ পেয়েই গঙ্গাতান্ত্রিক বললে,
তুমি ভাবছো আমি তোমায় এভাবে দেখে কেন অবাক হচ্ছি না, তাই না? ঠিক, একদম ঠিক গুরুদেব। আপনি বিন্দুমাত্র দ্বিধায় পড়লেন না যে আমায় দেখে? এটার কারণ আছে কি কোনো? গঙ্গাতান্ত্রিক মৃদু হেসে আমার কাঁধে হাত রেখে বললেন, তোমার ভবিষ্যৎ আমি তখন থেকেই জানতাম। সেই কারণে একবারও তোমার আড়াল কিছু করিনি, বা এটাও বলিনি যে ওই বালকের এখানে থাকা নিরাপদ নয়। তবে মনে রাখো বৎস, যে পথে তুমি নেমেছো সেই পথ মাটির হলেও সেই মাটিতে কিন্তু পা আটকে যায়। এই ধুলো যখন পায়ে লাগিয়েছো তখন ভুগতে তোমাকে হবেই, এমনকি প্রাণ সংশয়েও পড়বে কতবার, তার ইয়াত্তা নেই। প্রকৃত গুরু নির্বাচন করতে পারলে তবেই এগিয়েও। আমি হাত জোড় করে বললাম, আমায় আপনার সঙ্গে নিয়ে নিন গুরুদেব। আপনার পদাঙ্ক অনুসরণ করতে মনে খুব স্বাদ জাগছে। গঙ্গাতান্ত্রিক মুখের হাসি বজায় রেখে বললেন, আমি নিজেই এখনো গুরুর অধীনে আছি বৎস। চিন্তা করো না, সে গুরুর সাথে তোমারও দেখা হবে। যাক, তুমি যখন এখানে এসে পড়েছ তখন আমার আর থাকা চলে না। যাওয়ার আগে একটা কথা বলি তারানাথ, যদি কখনো কোনোদিন সাধারণ মানুষকে যে কোনো রকম বিপদের থেকে মুক্তি দেওয়ার সুযোগ পাও, তবে কখনো পিছু পা হইও না। মনে রেখো, শ্মশানে জঙ্গলে বসে আজীবন সাধনা করে সর্বশক্তিমান হওয়ার লালসা থেকে ঈশ্বরের কর্মী হয়ে অন্যায় অবিচারের হাত থেকে নির্দোষ ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো ঢের বেশি মঙ্গলময়। সামনে এক ভয়ঙ্কর সংকটে পড়তে চলেছ বৎস, তৈরি থেকো। আর এই সংকটের নামটি ছিল বোধহয় মাতু পাগলি। এরপর আর কোনোদিনও গঙ্গাতান্ত্রিকের সাথে আমার দেখা হয়নি।